নমস্কার, আমি রতন চক্রবর্তী। আজ শুক্রবার এবিসি অফ পলিটিক্স, রাজনীতির অকখ এই চ্যানেলে আজ আবার আমি যথারীতি এসেছি। আজকের বিষয়টা একটু অন্যরকম। তিনটে অংশ জুড়ে আজকের এই বিষয়টা থাকবে। আজকের অনুষ্ঠান শুরু করব সদ্য শুরু হওয়া সংসদের যে অধিবেশন, এই অধিবেশন শুরু হওয়ার পরই নরেন্দ্র মোদী সরকারের মিথ্যাচার আবার সামনে চলে এসছে। এ হচ্ছে একটা অংশ। চীন এবং ভারতের যে সংঘাত, সেই সংঘাতের আবহাওয়ায় সরকারের বিবৃতির কিছু অসাম্যের দিক আমি তুলে ধরার চেষ্টা করব। তারপরে সবশেষ মোদী সরকারের ভারতের বিকাশের জন্য যে স্বপ্ন দেখিয়েছিলেন, নরেন্দ্র মোদীর বিকাশটা কোন পর্যায়ে আজকে দাঁড়িয়ে আছে সেটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। সংসদে অধিবেশন শুরু হলো। করোনার আবহে সাংসদরা তারা ঢুকলেন লোকসভায় কিংবা রাজ্যসভায়, তাদের পরীক্ষা করা হলো। 25-26 জন সাংসদ তারা আক্রান্ত, বিভিন্ন রাজনৈতিক দলের, সবই আপনারা দেখেছেন। এবার যখন অধিবেশন শুরু হলো, তারপরে হঠাৎ একটা লিখিত প্রশ্ন এলো সরকারের দিকে। একটা লিখিত প্রশ্নের জবাবে, প্রশ্নটা কি ছিল আগে বলি, তারপর তার জবাবটা কি দিয়েছেন সরকার সেটা বলব। লিখিত প্রশ্নটা ছিল যে লকডাউন শুরু হওয়ার পরে বেশ কিছুদিন বাদের থেকে হাজার হাজার কিংবা লাখ লাখ পরিযায়ী শ্রমিক, যখন তাদের পকেটে পয়সা নেই, তাদের খাবার নেই, তারা দেখলেন এখন গ্রামের বাড়িতে যাওয়া ছাড়া আর তাদের সামনে কোনো রাস্তা নেই। তাই তারা হাঁটতে শুরু করলেন। এ কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন, দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন, আপনারা সংবাদপত্রে পড়েছেন। লাখো লাখো পরিযায়ী শ্রমিক হাঁটতে শুরু করলেন, অনেকে মারা গেলেন। বেশ কিছু পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে মারা গেলেন। 16 জন ট্রেনে কাটা পড়ে মারা গেলেন। এই ইতিহাস আপনারা জানেন। এর পরিপ্রেক্ষিতে একজন সাংসদের লিখিত প্রশ্ন ছিল যে পরিযায়ী শ্রমিকরা চাকরি হারিয়ে খাবার না পেয়ে তারা যে যার গ্রামের উদ্দেশ্যে যখন রওনা দেন, তারপরে এদের মধ্যে কতজন মারা গেছেন সরকারের কাছে জানতে চাইছেন। এদের মধ্যে কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছেন এবং সরকার এদের জন্য কম্পেনসেশন বা ক্ষতিপূরণ কি দিয়েছে। ভারত সরকারের মন্ত্রী উত্তর দিচ্ছেন যে মোদী সরকারের কাছে কতজন মারা গেছেন এ ব্যাপারে কোনো তথ্য নেই, কোনো ইনফরমেশন নেই। দ্বিতীয় যেটা বলেছেন যে এই যে পরিযায়ী শ্রমিকরা বাড়ির দিকে রওনা হলেন, তার মূল কারণ তারা ফেক নিউজের শিকার হয়েছেন, মানে ভুয়ো খবর। ভাবতে পারেন ভারত সরকার কি বলছে? ফেক নিউজ। আমাদের প্রশ্ন, পরিযায়ী শ্রমিক কতজন মারা গেছেন এ পরিসংখ্যান ভারত সরকারের কাছে নেই। ভারত সরকার এই পরিসংখ্যান জোগাড় করতে পারতো না, না তারা জোগাড় করতে চায়নি। ধরুন প্রত্যেকটা স্টেটকে যদি বলা হতো, প্রত্যেকটা রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার বলতেন যে প্রত্যেকটা রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার বলতেন যে তোমরা এই পরিসংখ্যানগুলো দাও,
তাহলে প্রত্যেকটা রাজ্য সরকার তার জেলার প্রত্যেকটা জেলায় ইনফর্ম করতেন প্রশাসনিক স্তরে। সেখান থেকে মিউনিসিপ্যালিটি যারা জন্ম এবং মৃত্যুর রেকর্ডটা রাখেন, সেখান থেকে মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েতের মাধ্যমে এই সংবাদ আজকের দিনে দাঁড়িয়ে জোগাড় করা 15 দিনের বেশি সময় লাগতো না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে এই পরিযায়ী শ্রমিক যারা মারা গেছেন তাদের কোনো খবর রাখার চেষ্টা করেন। এটা কি সত্যি নয়? আমি জানতে চাই, আমি মোদী ভক্তদের কাছে জানতে চাই। আপনারা জানতে চাইলেন না, তারপরে বললেন যে লেবার মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হলো যে এমন কোনো মেকানিজম জানা নেই যে মেকানিজম দিয়ে আমরা এটা জানতে পারি। আমি তো মেকানিজমটা বললাম, একেবারে সহজ মেকানিজম। এবার আপনারা বলুন, এই সরকারের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? এটা একদম মিথ্যা নয়? তাই সংসদের মধ্যে দাঁড়িয়ে যারা মিথ্যাচার করে, সেই রাজনৈতিক দলটার মুখোশটা খুলে দেওয়ার জন্যই আজকে আমার এই অনুষ্ঠান। কোনো কম্পেনসেশন নেই নাকি মেকানিজম দিয়ে জোগাড় করবে তারপর কম্পেনসেশন। ফলে ন্যাচারালি তাদের কাছে যখন ইনফরমেশন নেই, তাহলে তাদের কোনো কম্পেনসেশনেরও ব্যাপার নেই। গভর্নমেন্টের পক্ষে এটা জোগাড় করা শুধু সময়ের অপেক্ষা। একটু যদি চেষ্টা করত, খুব সহজেই এটা ওনারা জোগাড় করতে পারতেন। তো ওনারা মনে করেছেন যে সাধারণ মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, যারা একেবারে ডাউন ট্রডেন পিপল, তাদের মৃত্যু মোদী সরকারের কাছে কোনো ব্যাপারই নয়। মোদী সরকারের হৃদয়ে এই মৃত্যুগুলো আঘাত করে না বলেই তার ফলশ্রুতি সংসদে দাঁড়িয়ে বলছেন যে আমাদের কাছে কোনো পরিসংখ্যান নেই। তাই আপনাদের কাছে এই ইনফরমেশনটা শেয়ার করা দরকার যে মোদী সরকারের অ্যাটিচিউডটা কি সাধারণ মানুষের কাছে। এই প্রসঙ্গে আমার শুধু একটা কথাই থাকবে। নির্বাচনের আগে আমি নরেন্দ্র মোদীর বিভিন্ন বক্তৃতা আমি যেমন শুনেছি, আপনারা ভারতবর্ষের মানুষ, আপনারা সবাই শুনেছেন। किसानों के लिए ये करना है, শ্রমিক ভাইयों के लिए ये करना है। আপনি কি করেছেন তা দেখার পরে আমার মনে হচ্ছে নির্বাচনের আগে বিজেপির শ্রমিক প্রেম আজ আমার বলতে ইচ্ছা করে মোদী সাহেব সেভ সে। এইটুকু রইল একটা পার্ট, বিচার আপনাদের। একটা প্রশ্ন করা হলো, আপনারা জানেন বেশ কিছুদিন যাবত চীনের সাথে ভারতের লাইন অফ কন্ট্রোলে একটা অশান্তি চলছে। চীন ভারতের সীমান্ত নিয়ে একজন সাংসদের লিখিত প্রশ্নের জবাবে দেশের গৃহরাজ্যমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি জানিয়েছেন যে গত 6 মাসে কোনো চীনা অনুপ্রবেশকারী ভারতের সীমান্তে আসে, অর্থাৎ কোনো ইনফিল্ট্রেশন, চীনা অনুপ্রবেশ ভারতে ঘটেনি গত 6 মাসে। নিত্যানন্দ রায়, আমাদের জিজ্ঞাসা, এই কথাটা সত্যি? এটা আর একটা মিথ্যাচার নয়? আচ্ছা, 15 জুন 2020, 15 জুন 2020-তে ভারতের 20 জন জওয়ান শহীদ হলেন। আমরা যারা ভারতবর্ষের মানুষ, ভারতের সাথে অন্য কোনো রাষ্ট্রের যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় কিংবা যুদ্ধ হয়, তখন আমায় যদি জিজ্ঞেস করা হয় তুমি কোন দিকে, আমি বলবো আমি আমার এই ভারতবর্ষের দিকে। সবচেয়ে বড় আমার দেশ, আমার ভারতের থেকে প্রিয় তো আর কিছু হতে পারে না। প্রথম দেশ, তারপর দল, তারপর নেতা, প্রথম দেশ। তাই ভারতবর্ষের দেশপ্রেম থেকে জিজ্ঞেস করছি,
আপনি যে স্টেটমেন্টটা দিলেন নিত্যানন্দ রায় সাহেব, অনারেবল মিনিস্টার, তিনি বললেন 6 মাসে চীনে এতটুকু চীনের তরফ থেকে কোনো অনুপ্রবেশ ভারতের সীমান্তে হয়নি। 15 জুন 2020 ভারতের 20 জন জওয়ান শহীদ হলেন। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে তাদের পজিশনটা কি ছিল? তারা কোথায় ছিলেন? তারা কি ভারতের সীমান্তে ছিলেন না চীনের সীমান্তের মধ্যে ঢুকেছিলেন? প্রধানমন্ত্রী বলেছিলেন তার আগে যে ভারত চীনের 1 ইঞ্চি জমির ভেতরে ঢোকেনি, কিংবা চীন ভারতের মধ্যে ঢোকেনি। তাহলে 20 জন জওয়ান শহীদ হলেন কিভাবে? ভারতবর্ষের মানুষ যদি এই প্রশ্নটা করে, তার দেশপ্রেম নিয়ে, আমি ভারতবর্ষের দেশপ্রেম নিয়ে বলছি, এই শহীদদের সেলামি জানিয়ে বলছি, এরা কিভাবে মারা গেলেন তা জানার অধিকার নিশ্চয়ই ভারতবর্ষের মানুষের আছে। যদি পরিস্থিতি সব ঠিকঠাক থাকে, যদি চীন এবং ভারতের যে লাইন অফ কন্ট্রোল সেখানে যদি সব ঠিকঠাক থাকে, এমন কোনো ব্যাপারই না, তাহলে গত 10 তারিখে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং চীনের বিদেশমন্ত্রী রাশিয়ায় গিয়ে বৈঠক করলেন কিসের উপর? কি নিয়ে আলোচনা হল? নিশ্চয়ই কিছু একটা নিয়ে তো আলোচনা হয়েছে, একটা সিচুয়েশন তৈরি হয়েছে যার পরিপ্রেক্ষিতে আলোচনা। যেহেতু এটা ভারতবর্ষের সীমান্তের ব্যাপার, ভারতের সরকারে যেই থাকুক, আমার ব্যক্তিগত, আমি সেই সরকারের সমর্থক কি বিরোধী আমি জানি না, কিন্তু একটা কথা ঠিক, ভারতবর্ষের সরকারে যেই থাকুক, চীনের সাথে যখন লড়াই হবে তখন আমি ভারতবর্ষের পক্ষে। এটাই হোক আমার পরিচয়, এইটা হবে আমার পরিচয়। প্রত্যেকটা ভারতবাসীর তাই পরিচয় হওয়া উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানা উচিত যে পরিস্থিতিটা কি। ভারত সরকার কোনো কিছু কি আর্ধেক বলছেন। গতকাল সংসদে বেশ কিছু প্রশ্নের উত্তর এই লাইন অফ কন্ট্রোল নিয়ে ভারতবর্ষের মন্ত্রীরা, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কোনো জবাব দেননি। কেন জবাব দেননি জানি না। আগামী দিনে নিশ্চয়ই ভারত সরকার তার অবস্থান পরিষ্কারভাবে জানাবে ভারতবর্ষের মানুষ হিসাবে। এটাই আমরা আশা করি। আমরা চাই ভারত সরকার চীনকে মুখের ওপর জবাব দিক। চীন দীর্ঘদিন যাবৎ যে বাড়াবাড়ি করছে, চীনের যে আগ্রাসী মনোভাব, সেই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ভারত সরকার একটা জবাব দিক, এই অপেক্ষায় আমরা থাকব। আমার দ্বিতীয় পার্ট এইটুকু। সবশেষ পার্টে থাকবে রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একজন সাংবাদিক একটা তথ্য বার করেছেন। সেই তথ্যটা আমি আপনাদের সাথে আজকের আমার এই ইউটিউবের চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মোদী সরকার ভারতবর্ষের বিকাশটা কেমন চাইছে, শুধু একটা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন যে ভারতের বিকাশটা কোন পর্যায়ে দাঁড়িয়ে। বিকাশ মানে উন্নয়ন। এই ভারতবর্ষে 1947 সালে স্বাধীনতার পরে যিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল আমাদের সকলের প্রিয় জওহরলাল নেহরু, পণ্ডিত মানুষ। একে একে তারপরে অনেক প্রধানমন্ত্রী এসেছেন। তাই বিকাশের কথা বলার আগে আমি শুধু একটুখানি ইনফরমেশন দিই। বর্তমানে ভারতের জিডিপি -23.9%, তার মানে প্রায় 24 নেগেটিভ। বুঝতেই পারছেন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কেমন। অথচ ভারতবর্ষের পাশের রাষ্ট্র বাংলাদেশের জিডিপি এই মুহূর্তে 7.8%। যে পাকিস্তান আমাদের ভালো চায় না, যে পাকিস্তানকে
পাকিস্তানের অ্যাকশনে আমরা পাকিস্তানের ভালো কখনোই কামনা করতে পারি না। যে ভারতবর্ষের কাছে পাকিস্তান একটা বৈরিতার সম্পর্ক তৈরি করার দেশ। আমি শত্রু দেশ কথাটা ইউজ করলাম না, বৈরিতা তৈরি করার মতো একটা দেশ। সেই পাকিস্তানের জিডিপি 5.5%, শ্রীলঙ্কার জিডিপি আমাদের থেকে অনেক বেশি। আমাদের পাশের রাষ্ট্র চীন 3% জিডিপি প্লাস। অর্থাৎ ভারতবর্ষের বিকাশ বা উন্নয়ন কোন পর্যায়ে দাঁড়িয়েছে এটা একটা সিম্পল উদাহরণ দিলাম। এবার আসুন একবার মিলিয়ে নিই। নরেন্দ্র মোদীর তো দেখতে দেখতে 6 বছর হয়ে গেল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যারা রাজনীতি করতে চান, আমার এই চ্যানেলটা কিন্তু যারা রাজনৈতিক কর্মী, যারা রাজনীতি নিয়ে আগ্রহ প্রকাশ করেন, যারা রাজনীতি সম্পর্কে সচেতন হতে চান, তাদের জন্য আমার এই অনুষ্ঠান। আপনারা জেনে নিন। আরটিআই করে একজন সাংবাদিক যেটা বার করেছেন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু। 16 বছরের কিছু বেশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষে 33টা সরকারি কোম্পানি তার রাজত্বকালে তৈরি করেছেন। গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট অর্গানাইজেশন। কটা? 33টা। এরপরে প্রধানমন্ত্রী হয়ে এলেন লাল বাহাদুর শাস্ত্রী। তার মেয়াদ মাত্র 1.5 বছর, কি একটু বেশি। এই সময়ের মধ্যে তিনি 5টা সরকারি প্রকল্প ভারতবর্ষের মানুষকে উপহার দিয়েছিলেন। একটাও বিক্রি করেননি। জওহরলাল নেহরু কিন্তু একটাও বিক্রি করেননি। ইন্দিরা গান্ধী পরের প্রধানমন্ত্রী। আমি দুটো টার্ম মিলে শুধু বলবো, 80 দশকেও এসেছিলেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে। 70 দশক এবং 80 দশক মিলে ইন্দিরা গান্ধীর মোট রাজত্বকালে 66টি নতুন প্রকল্প নতুন কোম্পানি ভারতবর্ষকে উপহার দেন, গভর্নমেন্ট অর্গানাইজেশন। কটা? 66টা। 15 বছর তার মেয়াদকাল টোটাল। তার মধ্যে তিনি 66টা নতুন গভর্নমেন্ট প্রকল্প, গভর্নমেন্ট অর্গানাইজেশন ভারতবর্ষকে উপহার দেন। মোরারজি ভাই দেশাই 77-এ এলেন। 2 বছরের একটু বেশি সময় ছিলেন প্রধানমন্ত্রী। তিনি 9টা সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট অর্গানাইজেশন তিনি ভারতবর্ষের মানুষকে উপহার দিয়েছেন, একটা কোম্পানিও বিক্রি করেননি। এলেন রাজীব গান্ধী, তার পরের প্রধানমন্ত্রী। 5 বছরের একটু বেশি সময় ছিলেন। 16টা সরকারি কোম্পানি, 16টা কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে উপহার দেন। তার আমলে 16টা কোম্পানি তৈরি হয়েছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন। একটাও বিক্রি হয়নি। ভিপি সিং মাত্র 343 দিনের প্রধানমন্ত্রী। বিশ্বনাথ প্রতাপ সিং তিনি এই ছোট্ট সময়ের মধ্যে, অর্থাৎ 343 দিনের মধ্যে, 2টো গভর্নমেন্ট অর্গানাইজেশন ভারতবর্ষকে উপহার দেন। পিভি নরসিংহ রাও এর পরের প্রধানমন্ত্রী। 4 বছর তার রাজত্বকাল। 14টা গভর্নমেন্ট অর্গানাইজেশন তিনি উপহার দেন ভারতবর্ষের মানুষকে। সরকারি কোম্পানি ভারতবর্ষের মানুষকে 14টা উপহার দিয়েছেন, একটাও বিক্রি করেন। এস.ডি. দেবগৌড়া এবং আই.কে. গুজরাল দুজনে মিলে 1.5 বছর তারা 3টে গভর্নমেন্ট প্রকল্প, সরকারি প্রকল্প, সরকারি কোম্পানি ভারতবর্ষকে উপহার দেন। এমন হতে পারে যে শুরু করেছেন, শেষ করে যেতে পারেননি, আলটিমেটলি পরে সেটা শেষ হয়েছে। আমি চন্দ্রশেখরকে বাদ দিলাম। চন্দ্রশেখরের সময় বিরাট ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল, অল্প দিন রাজত্ব করেছেন, খুবই কম সময়। সে সময় সোনা বন্ধক হয়েছিল,
সে সময় একটা নতুন কোম্পানি হয়নি। এরপরেই এলেন এইচডি দেব, এরপরে যিনি এলেন তার নাম অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী মোট 6 বছর রাজত্ব করেছেন, অ্যাপ্রক্সিমেটলি 6 ইয়ার্স। তিনি 17টা নতুন কোম্পানি ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই প্রথম অটল বিহারী বাজপেয়ী প্রথম যিনি 7টা কোম্পানিকে বেসরকারীকরণ করে দিয়েছিলেন। এই ফার্স্ট অটল বিহারী বাজপেয়ী, বিজেপি সরকার। এরপরে এলেন মনমোহন সিং, 10 বছর তার রাজত্বকাল। 23টা কোম্পানি, 23টা নতুন কোম্পানি রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতবর্ষকে দিলেন, ভারতবর্ষকে উপহার দিলেন 23টা কোম্পানি। এবং এই সময় 3টে কোম্পানি বেসরকারীকরণ হয়েছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যতগুলো প্রধানমন্ত্রী এসছেন তারা সবাই ভারতবর্ষকে তার সময়কালে কোনো না কোনো কোম্পানি উপহার দিয়েছে। এর উপহারের পরিমাণ, অটল বিহারী বাজপেয়ী 7টা বেসরকারীকরণ, মনমোহন সিং এর 3টে। এরপর এলেন আশা জাগালো, 56 ইঞ্চি সিনা, যিনি খুব গর্ববোধ করেন 56 ইঞ্চি সিনা নিয়ে ভারতবর্ষের আশা জাগানো লৌহ পুরুষ, নিজেকে খুব শক্তিশালী বলতে ভালোবাসেন, এমন এক শক্তিশালী প্রধানমন্ত্রী এলেন, নাম তার নরেন্দ্র দামোদর দাস মোদী। এখনো পর্যন্ত তার রাজত্বকাল 6 বছর। একটা নতুন কোম্পানি, কান খুলে শুনুন, একটা নতুন কোম্পানি ভারতবর্ষকে উপহার দেননি। উপরন্তু 23টা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে উনি বিক্রি করে দিয়েছেন। বিকাশ কোথায়? বিকাশের স্লোগান। বিকাশের কথা কি মুখে বললেই হবে? জিডিপি দিয়ে দেখালাম বিকাশ হয়নি। আর আমি ভারতবর্ষের স্বাধীনতার পরে যত প্রধানমন্ত্রী এসেছেন তার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স যার, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতবর্ষের মানুষকে একটাও নতুন প্রকল্প উপহার দেননি, 23টা কোম্পানিকে বিক্রি করে দিয়েছেন। ভারতবর্ষের মানুষের জানা উচিত, যারা রাজনীতি করে তাদের জানা উচিত, যারা ভারতীয় জনতা পার্টির ওই জুমলাকে কাউন্টার করতে চান, যারা জুমলাবাজি বেশি পছন্দ করে, সেই রাজনৈতিক দলটাকে যারা কাউন্টার করতে চান, তাদের এই পরিসংখ্যানগুলো জানা দরকার। এবং আপনারা মাঠে ময়দানে এই কথাগুলো মানুষের কাছে বলবেন, নতুবা নরেন্দ্র মোদীর এই জুমলাবাজের যে সরকার, এই সরকার আরো অনেক দিন থেকে যাবে। অর্থাৎ মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে যে আমার স্বার্থে কে কাজ করছে, এইটা মানুষকে বুঝতে হবে। যেটা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করে দেব, আমি অনেক বিরোধী দলের নেতা দেখেছি। আমি বরাবরের সেই ছাত্র রাজনীতি থেকে আজকে এই বয়সে এসেছি। ভারতবর্ষের বিরোধী দলের নেতা মানে তিনি যখন উঠে দাঁড়াবেন, মানে লোকসভায় যিনি বিরোধী দলের নেতা, তিনি যখন উঠে দাঁড়াবেন লোকসভা স্তব্ধ হয়ে যাবে। তার মর্যাদা একজন ক্যাবিনেট মিনিস্টার যা, তার মতো। আমি তো দেখেছি অটল বিহারী বাজপেয়ীকে বিরোধী দলের নেতা হিসেবে দেখেছি। আমি বিরোধী দলে সোমনাথ চ্যাটার্জিকে দেখেছি, ইন্দ্রজিৎ গুপ্তকে দেখেছি, ভূপেশ গুপ্তকে দেখেছি। আমি সিএম স্টিফেন, সামান্য অল্প কিছু দিনের জন্য বিরোধী দলের নেতা ছিলেন, কংগ্রেস তখন বিরোধী দলে, সিএম স্টিফেনকে দেখেছি। আমার জীবনে যত বিরোধী দলের নেতা দেখেছি, লোকসভায় আমার বলতে খুব লজ্জা হচ্ছে, লোকসভায় কংগ্রেস দলের যিনি এখন বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী, এমন অপদার্থ বিরোধী দলের নেতা আমি আর দেখি। কি বলবো,
যে মানুষটা দাঁড়ালে কোনো তার পার্সোনালিটি নেই। আমি লোকসভা থেকে দুঃখ পাই, কেন দুঃখ পাই সেটা আমি বলবো। যে অধীর রঞ্জন চৌধুরী যখন দাঁড়ান, তার হাত নড়ে, তার পা নড়ে, তার দেহ নড়ে, তিনি অনেকবার নড়েন, শুধু নাড়ানাড়ি ঝাঁকাঝাঁকি করতে থাকেন, কিন্তু তার মুখ থেকে ইংরেজি ভালো বেরোয় না, হিন্দি ভালো বেরোয় না। হি ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হি ক্যানট স্পিক হিন্দি ফ্লুয়েন্টলি। এইরকম একটা লোককে বিরোধী দলের নেতা কেন কংগ্রেস করেছে আমি জানি না। আমি কংগ্রেসের কথা এই কারণে বললাম, যারা নরেন্দ্র মোদীর এই অপশাসনের বিরুদ্ধে লড়তে চান, একটা বিরোধী দলের নেতার একটা মর্যাদা আছে। এটা অপ্রিয় হলেও তো সত্য। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রুখে দেবে বিজেপিকে, উড়িষ্যায় নবীন পটনায়ক রুখে দেবে বিজেপিকে, তামিলনাড়ুতে স্ট্যালিন রুখে দেবে বিজেপিকে। কিন্তু সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, কংগ্রেস দলের বিরোধী দলের নেতা যখন কথা বলবেন, ভারতবর্ষের যারা মোদী বিরোধী মানুষ, যারা বিজেপি বিরোধী মানুষ, তারা তো তার দিকে তাকিয়ে থাকে যে এই মানুষটা কি বলছে। তার পারফরমেন্স যদি একেবারে বিলো লেভেল হয়, তখন মানুষ বিরোধী দলের উপর আস্থা হারিয়ে ফেলে। আর বিরোধী দলের উপর আস্থা হারিয়ে ফেলে মানে যারা এই সরকারের অপসারণ চাইছেন, এই সরকারকে ইমিডিয়েট সরিয়ে দিতে চাইছেন। এটা অপ্রিয় হলেও সত্য যে সারা ভারতবর্ষে যদি বাই ডিফল্ট কংগ্রেস যদি শক্তিশালী না হয়, তাহলে তো বিজেপিকে আটকানো যাবে না। আমি জানি না কংগ্রেস দলের ভাবনা কি। যারা কংগ্রেস পার্টি করে তারাই আওয়াজটা আপনাদের দলের মধ্যে তুলুন যে একটা অপদার্থ লিডার অব দি অপোজিশন পার্লামেন্ট খুলতে ইচ্ছে করে না। পার্লামেন্টে যখন লোকসভা অধিবেশন, আমি খুব দেখি এগুলো, লোকসভা রাজ্যসভা এগুলো দেখি। রাজ্যসভায় কংগ্রেসের অনেক ভালো ভালো বক্তা আছে, কিন্তু লোকসভায় কি অবস্থা? মোদী সরকারের ব্যর্থতাকে যেভাবে তুলে ধরা দরকার, বিরোধী দল হিসাবে যখন, বিরোধী দলের নেতা হিসাবে যখন দেখি অধীর চৌধুরী শুধু নিজে কাঁপেন, তার শব্দ কাঁপে না, শুধু নিজে কাঁপেন, তিনি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন না, একটার পরে আর একটা ইংরেজি খোঁজেন, একটা হিন্দির পরে আর একটা হিন্দি শব্দ কি হবে তা তিনি খুঁজতে থাকেন। তখন বিরোধী দল হিসাবে যারা বিরোধী দলের অন্য নেতারা থাকবেন, অন্য দলেরও, তাদের প্রতিও মানুষের আস্থা কমে যাবে। তাই কংগ্রেসের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে আপনারা ভেবে দেখুন, এই অপদার্থ অধীর চৌধুরীকে আর কতদিন বিরোধী দলের নেতা হিসাবে রাখবেন? এই প্রশ্নটা আমি করে গেলাম আপনাদের দলের ভালোর জন্য, আপনাদের দলের ভালোর জন্য। আপনাদের দলের শশী থারুরের মতো কোয়ালিফাইড মানুষ আছে, মনীষ তিওয়ারির মতো বক্তা আছে, ভালো স্পোক্সম্যান, আরো এক একজন আছেন যারা ভালো বলেন। আমি জানি না রাহুল গান্ধী কেন বিরোধী দলের নেতা হলেন না, আমি জানি না, এটা কংগ্রেসের নিজস্ব ব্যাপার। তবে কংগ্রেস পার্টির নিজস্ব ব্যাপার হলো যারা নরেন্দ্র মোদীর এই যে অপশাসন, যারা নরেন্দ্র মোদীর বিজেপির হাত থেকে মুক্তি চাইছেন ভারতবর্ষের মানুষ, এখন মোদীর মনে রাখা উচিত যে আজকে ভারতবর্ষের মানুষ আপনার বিরুদ্ধে জাগছে। আপনার জন্মদিন, গতকাল যুবকরা সেই জন্মদিনে বিক্ষোভ প্রদর্শন করেছে, 50 লক্ষ টুইট হয়েছে আপনার বিরুদ্ধে। তাই এই অপশাসনের বিরুদ্ধে বিরোধীদের যদি লড়তে হয়, বিরোধীদের যদি যৌথভাবে লড়তে হয়, তাহলে এই মুহূর্তে বিরোধী দলের নেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। যারা আমার সাথে সহমত, আমি কংগ্রেস পার্টির যারা সমর্থক, আমি তাদের শুধু বলতে চাই, আপনাদের দলের ভালোর কথা চিন্তা করে এই কথাটা আপনাদের হাইকমান্ডকে পৌঁছে দিলে আপনাদের উপকার হবে। আমি বিশ্বাস করি এখনো কংগ্রেসে ভালো নেতা আছে। ব্যক্তিগতভাবে কংগ্রেস আমার পছন্দ নয়, ব্যক্তিগতভাবে রাম আমার পছন্দ নয়, ব্যক্তিগতভাবে ওই বিজেপি আমার পছন্দের নয়, কিন্তু সংসদীয় রাজনীতিটা যদি আমি মানি, তাহলে সংসদীয় রাজনীতিতে
সরকার পক্ষের যেমন ভূমিকা থাকে, বিরোধী পক্ষের ঠিক ততোধিক গুরুত্ব থাকে, এবং বিরোধী পক্ষের স্পেসটা অনেক বেশি। সেই স্পেসটাকে যারা কাজে লাগাতে পারছে না এই অপদার্থ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সেই রাজনৈতিক দলটার নাম কংগ্রেস। আর তার জন্য মূল যে দায়ী, আমি জানি না কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কি ভাববে, আমি শুধু এটুকু বললাম, আপনার একটা সুস্থ বিরোধী দলের নেতা আনুন, যে মানুষটা মনে যে ভাব থাকে, মনের ভাবকে মুখের ভাষায় স্পষ্ট করে প্রকাশ করতে পারে, এমন একজন নেতাকে আপনারা বিরোধী দলের নেতা করুন। তাহলে নরেন্দ্র মোদীর সাথে সংসদের মধ্যে আপনারা লড়তে পারবেন। সমস্ত বিরোধী দল, অধীর চৌধুরী বিরোধী দলের নেতা হিসাবে ফেল করলে মহুয়া মৈত্রের মতো নেত্রী, আমার দেখে তো সেলাম ঢুকতে ইচ্ছা করি, অসাধারণ বক্তব্য রাখে। সৌগত রায়, তার কথা আমি বলবোই না, এক্সেপশনাল লিডার। সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, all are very good speaker. All are very good speaker. যদি লিডার অফ দি অপোজিশনটাই অপদার্থ হয়, তখন স্বাভাবিকভাবেই না বিরোধী দলের মর্যাদাটা ঠিকঠাক মতো বিরোধী দল মর্যাদা পায় না। তাই কংগ্রেস পার্টির কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভাবুন, আপনার দলটাকে বাঁচাবার জন্যই ভাবুন, অন্য কারোর ভাবনা ভাবতে হবে না। বিশেষ করে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বিজেপিকে রুখে দেবে, এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে যদি কংগ্রেস তার বিরোধী দলের নেতার মাধ্যমে একটা পারসেপশন তৈরি করতে না পারে, তার দলের যোগ্যতা সম্পর্কে একটা পারসেপশন তৈরি করতে না পারে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে কতটা সারা ভারতবর্ষে আটকানো যাবে, এটা নিয়ে অন্তত আমার সন্দেহ আছে। এই কথা বলে সবাইকে আবার বলছি, চ্যানেলটা দেখুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আবার নতুন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আসবো। নমস্কার, আগামী শুক্রবার আবার দেখা।